নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। অনেক আশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা, মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনেক আশা ছিল সবার, কিন্তু ধীরে ধীরে কি সে আশা ফিকে হয়ে আসছে? অন্তর্বর্তীকালীন সরকারকে কি আসলে অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে? বারবার কি তুলনা হচ্ছে আগের সরকারের সঙ্গে তুলনা? এসব বিষয়ে কথা বলার, এসব রাজনৈতিক প্রেক্ষিত এবং বর্তমান মাঠের রাজনীতি বোঝার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন চিন্তাশীল লেখক ও বিশ্লেষক জনাব ফাহাম আব্দুল সালাম। জনাব ফাহাম আব্দুল সালাম, আমি বলতেই চাই অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার কাছে, তিনি এসেছেন তার জন্যই আমরা অনেক কৃতজ্ঞ, এবং তিনি এমন একটি সময় এসেছেন যে আমরা পুরো টিমের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে মানে ক্যানবেরাতে অলমোস্ট বা পুরোপুরি রাত 2টো বোধহয় এখন বাজে। ফাহাম, আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আমরা 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 প্রিন্স ভাই, আপনার অনুমতি নিয়ে আমি একটু ফাহামের কাছেই আগে যাই। সেখানে আমি আসলে ফাহাম আপনাকে যে বিষয়টি জানতে চাইবো যে আমাদের তো অনেক আশা এই সরকারকে নিয়েছিল। এই বিপ্লবের মধ্যে যে যার জায়গা থেকে বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, বা আপনি অনেক চিন্তাশীল মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ, আপনি আরও নানা ধরনের শব্দ বলতে পারবেন, কিন্তু এই যে একটা সরকার, যে সরকারকে ফেসিবাদী, অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠান ধ্বংসকারী সরকার, সেই সরকারকে হটানোর পর আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল। যারা এসেছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা ছিল, কিন্তু 3 মাস বা 100 দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর? বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে, এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের নেরেটিভ বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন, জনাব ফাহাম আব্দুল সালাম? ধন্যবাদ। প্রথমত আমি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের অবস্থা, এই গণতন্ত্রের অবস্থার কথা বলতে গেলে মির্জা গালিবের একটা গজল আছে, ওটার 2টো কাপ, একটা শের মানে একটা কাপলেট, খুবই ইনস্ট্রাকটিভ। তো উনি বলছেন, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, तुम ही कहो कि ये अंदाज गुफ्तगू क्या है। মানে উনি বলছেন যে প্রত্যেক কথায় তুমি আমাকে বলো যে তুই কে রে বাপ। Now you tell me what kind of conversation is this? So আমাদের দেশে এখন সবাই মানুষ খুব রেগে আছে, বুঝলেন, যে এই দেশ কোন হিলিং এর ভিতর দিয়ে যায়, একটা অভ্যুত্থানের পরে এরকমই কিছু হওয়ার কথা বাংলাদেশে। তাই হচ্ছে যে গণতন্ত্রের আমরা যে ফেরত আসছি, গণতন্ত্র কিন্তু কোনো, আমার কাছে মনে হয় না যে খুব একটা স্মুথ প্রসেস। এটার মধ্যে অনেক হিকাপ থাকবে, সমস্যা থাকবেই। এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি, এবং আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করিও নাই প্রথম থেকে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে। এখান থেকে বের হতে আমাদের সময় লাগবে। আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে যাচ্ছে, আর এর কারণ হচ্ছে যে সময়টা কঠিন। আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন, আমি ব্যাপারটা কি জানেন, যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন, আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন, তারা কিন্তু আসলে খুব একটা ভালো না, তারা কিছু বলতে পারছেন না। এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, সেজন্য তারা অনেক কিছু বলতে পারছেন না, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুব ভালো না। এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে, তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মালসিতে ফেরত আসতে চায়। এখন এই নর্মালসি জিনিসটা হচ্ছে কি, বেসিক্যালি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে, মানে বাংলাদেশে ইউনিটারি গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্টের যে কাজটা মোটামুটি পলিটিক্যাল গভর্নমেন্ট করে, যে যখন একটা এমপি থাকে তার আন্ডারে ওখানে একটা বলয় সৃষ্টি হয়, এটা খুব একটা ভালো জিনিস না, কিন্তু ওটা হয়, ওইটাই আমাদের দেশের নিয়ম। তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মালসিতে আমরা ফেরত আসতে পারবো। এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে, এবং ওই জায়গাটার কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক ধরনের, আচ্ছা ব্যাপক না, অসন্তোষ আছে।
জনাব সালাম, আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকারের এগেনস্টে, সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন? আমরা প্রিন্স ভাইকে প্রায় কাছাকাছি ধরনের প্রশ্নই করব। আমার কাছে তো মনে হয় না যে বিএনপির কিছু অসন্তোষের কথা আছে। বিএনপি তো প্রতি জায়গায় বল, আমি তো দেখেছি উল্টা। আমি তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকারকে, পলিটিক্যাল গভর্নমেন্টের এই ধরনের সাপোর্ট দেখিনি। প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই, প্রতিদিনই বলেন। আচ্ছা। ওই কথাগুলো আসে না, কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিওগুলো দেখেন, নেতারা তারেক জিয়া বলেছেন, আলমগীর সাহেব বলেছেন, তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই। এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ এই ব্যাপার। এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি? মানে কি হলে এই সরকার সফল বলে বিএনপি মনে করবে? মানে দ্রুতই নির্বাচন আমার কাছে মনে হয়, আচ্ছা, ব্যর্থতাটা কি এটা বলি। হ্যাঁ। এটা কখনো কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা বেটার। ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশ একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হল, অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছে না, আপনি উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন, তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি করলেন। এটা হচ্ছে ব্যর্থতা। কারণ সেই ক্ষেত্রে আমরা একটা নর্মালসিতে ফেরত যাব, যেই নর্মালসি আমরা চাই নাই। অর্থাৎ তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যেই রেশ সেটা কেটে গেছে। এটা হচ্ছে ব্যর্থতা। আর সাফল্যের কথা যদি বলেন যে কিভাবে আমরা নর্মালসিতে ফেরত যাব, অর্থাৎ একটা ইলেকশন হবে, একটা বাংলাদেশের যে সংস্কারগুলো কাজগুলো শুরু হবে। সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই। অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে রাজি আছি, দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে। একটা হচ্ছে হাসিনা রেজিমের বিচার, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুলাই অভ্যুত্থানের যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা, এই ব্যাপারে সরকার খুব একটা ভালো কাজ করতে পারছে। এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো ধরনের অবকাশ নেই। আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো। যেমন ধরেন শেখ হাসিনার বিচার হওয়াটা তো একটা আইনি প্রক্রিয়া, উনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা কোর্টের মধ্যে থেকে যাবে, তার সাথে এটা শুনানি হবে, এটা প্রক্রিয়া। কিন্তু প্রশ্নটা করে রাখি, কিন্তু আহতদের বিচারের কথা সেটি আপনি প্রথম দিন থেকে বলে আসছেন, আমি আপনাকে নিয়মিত শুনি, আপনি ছাড়াও আরো অনেকেই এই ব্যাপারটি থেকে জোর দাবি জানিয়েছেন। কিন্তু তো সেইটি করতে সরকারের অনীহাটার আসলে কি কোনো কারণ আছে, নাকি এটা শুধু একটা মিসম্যানেজমেন্ট? এটা আমরা আপনার কাছ থেকে শুনবো একটু পরে। মিসম্যানেজমেন্ট। আচ্ছা, এটা আপনি বলেই দিয়েছেন। আপনি একটু কি মনে করেন জনাব ফাহাম আব্দুল সালাম, জনাব তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরা উচিত? দেশে ফিরে আইনের কাঠামোর মধ্যেই থেকেই তার মামলাগুলি মোকাবেলা করা উচিত, নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় ঠিক আছে? আমি মনে করি এখন যে অবস্থা এখন ঠিক আছে। এটার কারণ কি আপনি একটু ব্যাখ্যা করবেন? যে কারণটা হচ্ছে গিয়ে দেখেন, আমি জানি না উনি কি মনে করেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশের একটা পারসেপশন হচ্ছে গিয়ে যে বিএনপি সবচেয়ে বড় দল। সত্য কি মিথ্যা আমি জানি না, কিন্তু এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। না, ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মাঝে। উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা, ওই 10 লাখ লোক রাস্তায় যাবেন, এবং এটা খুব কিভাবে বলবো আমি, মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যাবে। তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে, এবং বিএনপির অনেক, আমি মনে করি যে দল হিসেবে বিএনপির এতে যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা টাসল তৈরি হবে। এটা বেটার হচ্ছে টাসল বিটুইন গভর্নমেন্ট এন্ড বিএনপি। ইয়েস। ওকে ওকে ওকে, জি। কারণ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট মানে আমি শুধু ইউনূস সাহেবের কথা বলছি না, আমি বলছি যে গভর্নমেন্ট একটা বিশাল মেশিনারি। তখন ওইটার মধ্যে তারেক সাহেব আসলে ওনার যে ওজন, পলিটিক্যাল ওয়েট বলছেন, সেই কারণে একটা টাসল তৈরি হবে। এটা অ্যাভয়েড করাটাই ভালো আমার কাছে মনে হয়। কারণ বাংলাদেশ এখন যেই পর্যায়ে দিয়ে যাচ্ছে, আর একটু সময় নেওয়া উচিত, এবং ওনার ইলেকশনের আগেই আসা উচিত। না জনাব সালাম, একটু বোঝার জন্য যে টাসেলটা তৈরি হবে এবং যে মানে ভর কেন্দ্রের যে পরিবর্তন, সে কিন্তু সেই ভর কেন্দ্রের পরিবর্তন তো অবশ্যই মানে জনাব তারেক রহমানের পক্ষেই যাবে, তাই না? উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড়, তো এইটা তো পৃথিবীর সবাই চায়। জনাব তারেক রহমান এটা কেন চাইতেছে না? মানে ইউনূস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, এর চেয়ে মজার কি আছে?
এটার অনেক, আমি আসলে ব্যাপারটা কি জানেন, হ্যাঁ। আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে গিয়ে কারোর কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে, ওকে। কিন্তু ভাইস ভার্সা। হ্যাঁ, তো যার রেসপন্সিবিলিটি তারই অথরিটি থাকা উচিত। ওকে। ওকে, এখন এই মুহূর্তে তারেক সাহেব যখন আসবেন ক্ষমতায়, আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন, তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, বুঝতে পারছি। এবং এই কারণে একটা জন আকাঙ্ক্ষা মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে। এইটা ছাত্রদের জন্য ভালো না। নির্বাচন, বিএনপি নেতারা নির্বাচনমুখী হতে চাচ্ছেন, বারবার আমি বিএনপির কথা বলতেছি কারণ আপনাকে মানে বিষয়টার মধ্যে একটু প্রশ্ন করার জন্য, বিএনপি যেহেতু এখন প্রধান রাজনৈতিক দল, অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আসছে, সেই জন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন, তারা নানাভাবে নির্বাচনকালীন একটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, যে আপনারা নির্বাচনটা করে দেন। তাহলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বাইরে আর বাকি যে যে রাষ্ট্রের সংস্কারের কথা আমরা ভেবেছি বা বলেছি, তাইলে কি সেগুলি বিএনপি চায় না? আমরা কি বিএনপিকে একটা আওয়ামী লীগের মতো সরকার হিসেবেই পাবো? মানে জুলাই আন্দোলনকারীরা যেরকম ভাবে বলছেন আর কি, যে আমরা আরেকটা রাজ পরিবারকে ক্ষমতায় বসাতে চাই কিনা। অ্যাবসলিউটলি নট। কারণ হচ্ছে গিয়ে মানে আমি মনে করি না যে বাংলাদেশে ভবিষ্যতে আরেকটা আওয়ামী লীগ হওয়া সম্ভব হবে, মানে অ্যাটলিস্ট ফোরসিয়েবল ফিউচারে। ভবিষ্যৎ মানে আমি 50 বছর সেটা মিন করি। এখানে আপনাকে বুঝতে হবে যে বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্ট অফ দিস অ্যাজ আ পলিটিক্যাল পার্টি। দে আর দ্য বিগেস্ট পার্টি অফ দিস ছাত্র আন্দোলন। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপি, সবচেয়ে বেশি সময় ধরে মানে ছাত্র আন্দোলনের কথা যদি বলেন সেটা জুলাই আগস্ট, কিন্তু গত 15 বছর ধরে সবচেয়ে বেশি যারা কষ্ট করেছিল ছাত্র দলের ছেলেরা, যুব দলের ছেলেরা না, এবং সব মানে সেগুলি কি কাউন্টেড হবে ফাহাম? মানে সেগুলি তো প্রত্যেকটাই ব্যর্থতার ইতিহাস। এই অক্টোবরেই তো মানে 2টা-4টা বোমা সাউন্ড গ্রেনেড ফোটার পরে পুরো এত বড় সমাবেশ বন্ধ করে বিএনপি চলে গেল। বিএনপি তো আসলে ইয়েস, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটার মধ্যে তো অবশ্যই ব্যর্থতা আছে, কোনো এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জি, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে পিপলস যে পিপলস ম্যান্ডেট এখানে আসছে না। জনসমর্থন বিএনপির ছিল না, বিএনপির হিউজ জনসমর্থন ছিল, এবং সেটা হয়তো নির্বাচন হলে আপনারা বুঝতেও পারবেন। আমি শিওর না, কিন্তু গত 28 অক্টোবর যা আমি দেখেছি সেটাতে মনে হচ্ছে যে তাদের হিউজ পপুলারিটি আছে। তো কথা হচ্ছে যে তারা তো ফ্যাসিস্ট, তারা আগেও তো কখনো এই রাস্তায় ওঠে নেই, আওয়ামী লীগের রাস্তায়, এবং তারা তো প্রতিবার বলছে যে আমরা তাদের, আপনি যদি 31 দফা দেখেন এবং তারা যেই সংবিধানের যেই পরিবর্তন চান সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো, মানে সারা তো প্রমিস করছে রাইট, যে আমরা এগুলো করবো। রাইট। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় ফাহাম, মানে রুবিন ভাই আমাদের শুনতেছেন, আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলা হচ্ছে, প্রফেসর ইউনূস বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে, ওইটা যদি ধরে নিই যে ওদের এই আন্দোলনটার মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি, আপনি এখন বলছেন, অনেকে বলছেন যে আমাদের সবারই তো অংশগ্রহণ করতেছে, আমরাও দাবি করছি আমাদেরও কিছু 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 জিনিস ছিল, আমরা এটা বলছে, কিন্তু আসলে তো নেতৃত্বটা, বুকের রক্তটা, পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে, আর তো কেউ যায় না, এটা তো গত 15 বছরে আমরা না দেখছি সিপিবি থেকে, না দেখছি বিএনপি থেকে। মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে, মানে এটা দিতে হবে না ওদের ক্রেডিট। অফকোর্স ক্রেডিট তো তাকে দেওয়া হচ্ছেই, মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি। জি, কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট। আমি বলছি যে এই আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছিল। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের তুলনায় তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি মারা গেছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও এখানে ব্যাপকভাবে এই আন্দোলনের শরিক ছিল। জামায়াতে ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল। পুরো দেশের মানুষ যখন একত্র হয়েছে তখনই এই আন্দোলনটা তার যে অভিষ্ট। অ্যাবসলিউটলি। কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি, চিটাগং বিভাগ নাকি বগুড়া, চিটাগং এখন নতুন গোপালগঞ্জ কিনা, এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ? মানে এই বিভক্তিটাকে মানে চিটাগং এর তো না, মানে এটা এই ডেলিভারিটলি আলাপগুলি কেন তোলা হচ্ছে? মানে আপনি এটা আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে, মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে না। কারণ হচ্ছে যে বাংলাদেশের তো এই যে সংস্কারের কথা আমরা বলছি, অর্থাৎ নর্মালসিতে ফেরত আসা, এটা সময় লাগবে।
এখন এই যে সময় লাগবে, এখন সবাই রেগে আছেন যে তুই আওয়ামী লীগ, তুই জামাত, তুই মানে আগে কি করছিস 15 বছর। এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে ক্ষোভ প্রকাশের জায়গা হয়ে গিয়েছে। এখন এখান থেকে বের হতে সময় লাগবে, এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে। এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। না, এটা খুবই ইন্টারেস্টিং। আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ধরেন আমার কথাতেই বলি, অন্য কথাতে মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কি করছি আমরা জানি না, কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেল বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে, হ্যারি পটারের চাচার ভূমিকায়, নানা ধরনের কিছু। তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রতকর ছিল, কিন্তু ইদানিং আবার শুরু হয়েছে যে দেখি যে এক পক্ষ মাঠে নামছে, তারা বলতে চায় যে আপনি অগাস্টের আগে কোথায় ছিলেন, আপনাকে তো দেখিই নাই। তো এখন এই মাঠে কারা, ওই মাঠে কোন লোক, আমার এটাতে খুবই কনফিউজ লাগে। এবং আপনি নিশ্চয়ই এটা আরো, আপনি অনেক বেশি জনপ্রিয়, আপনি নিশ্চয়ই এটা আরো অনেক বেশি ফেস করেন। যাই হোক, এটা একটু বলে রাখলাম আর কি। জনাব রবিন হোসেন প্লিজ, আমি যেটা জানতে চাইছিলাম যে জনগণ কি চায়, বা জনগণের চাওয়ার সাথে আমরা এটা বুঝতে পারি কিনা, আমরা এটা জানতে পারি কিনা। যেমন আমিও কিন্তু আসলে একাডেমিক জায়গা থেকে আমাদের জনগণ তাদের রাজনৈতিক নেতার কাছ থেকে কি চায়, 500 জনের কাছ থেকে সেরকম একটি প্রশ্নপত্র তৈরি করছিলাম। খুবই সারপ্রাইজিং উত্তর কিন্তু আসছে। জনগণ কি চায়? জনগণ আসলে চাকরি চায়, জনগণ আসলে বাজারের জিনিস কমুক সেটা চায়, কিন্তু বাজারে যে আরেকজন জিনিস বেচে এটা জনগণের অনেক সময় মনে থাকে না। মানে জনগণ আসলে তার নিজের জায়গা থেকে একটা সুবিধাজনক অবস্থান চায়, যে বেতন বেশি, বাজারে দাম কম। কিন্তু এটা তো আসলে কতটা সুবিধাজনক সেটা বোঝা, সেটাও তো একটা মুশকিল। তো জনগণের এই চাওয়াটা আপনি কি বোঝেন, আপনি আসলে বোঝেন কিনা, এটা কে বোঝে আসলে জনগণের চাওয়াটা?